এখন দুনিয়ার রাজনীতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা ছোট ঘটনা ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমেরিকায় একের পর এক মিটিং চলছে, আর সেই মিটিংগুলোর মধ্যে বারবার একটা নাম উঠে আসছে, কোয়াড। এই কোয়াড, যেটা নিয়ে কিছুদিন আগেও তেমন আলোচনা হচ্ছিল না, এখন আবার হঠাৎ করেই গুরুত্ব পেতে শুরু করেছে। প্রশ্নটা খুব সোজা, হঠাৎ করে আমেরিকার ভারতের প্রতি এত আগ্রহ কেন বাড়ছে? এমন কি হয়েছে যার জন্য আমেরিকা বুঝতে পারছে যে ভারতকে ছাড়া তাদের স্ট্র্যাটেজি ঠিকমতো এগোনো কঠিন? এই পুরো বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু খেয়াল করতে হবে সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে। এই মুহূর্তে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আমেরিকায় রয়েছেন। সেখানে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। শুধু সাধারণ কূটনৈতিক মিটিং নয়, বরং প্রতিরক্ষা, প্রযুক্তি আর ভবিষ্যতের সামরিক সহযোগিতা নিয়ে গভীর আলোচনা চলছে। আমেরিকাও প্রকাশ্যে বলছে যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এখন খুবই শক্তিশালী, আর সেটা আরও এগিয়ে নিয়ে যেতে তারা আগ্রহী। একটা পোস্টে দেখা গেছে মার্কো রুবিওর সঙ্গে ভারতের প্রতিনিধিদের বৈঠকের কথা বলা হয়েছে। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে ভারত এখন আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে, বিশেষ করে ডিফেন্স সেক্টরে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকা এখন চাইছে ভারত শুধু তাদের থেকে অস্ত্র কিনুক না, বরং একসঙ্গে অস্ত্র তৈরি করুক, অর্থাৎ কো-প্রোডাকশন, কো-ডেভেলপমেন্ট। এই ধারণাগুলো এখন সামনে আসছে। এই সময়ই আরেকটা বড় ঘটনা ঘটছে। ভারতের এয়ারফোর্স চিফ এপি সিংও আমেরিকায় রয়েছেন। তিনি বিভিন্ন এয়ারবেস ঘুরে দেখছেন, আমেরিকার সামরিক ব্যবস্থাকে কাছ থেকে বুঝছেন। এর পাশাপাশি পেন্টাগনে উচ্চস্তরের বৈঠক হয়েছে, যেখানে আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে ভারতের বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে শুধু বর্তমান পরিস্থিতি নয়, ভবিষ্যতে কিভাবে একসঙ্গে কাজ করা হবে সেই পরিকল্পনাও তৈরি হচ্ছে। এই সব আলোচনার মধ্যে একটা বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমেরিকা এখনও ভারতকে F-35 ফাইটার জেট অফার করছে। যদিও ভারত এখনও সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, কিন্তু এটা পরিষ্কার যে আমেরিকা চাইছে ভারত তাদের সবচেয়ে উন্নত প্রযুক্তির অংশ হোক। গত কয়েক সপ্তাহে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, যেখানে এই বিষয়গুলো নিয়েই কথা হয়েছে। কিভাবে উন্নত প্রযুক্তি একসঙ্গে তৈরি করা যায়, কিভাবে সাপ্লাই চেইন মজবুত করা যায়। এদিকে অন্যদিকে ভারত নিজেও চুপ করে নেই, বঙ্গোপসাগরে একটি বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ভারত যখন নোটাম জারি করেছে, তখন থেকেই চীনের নড়াচড়া বেড়ে গেছে। শি জিনপিংয়ের নেতৃত্বে চীন এখন হিন্দ মহাসাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে শুরু করেছে। তারা গুপ্তচর জাহাজ মোতায়েন করছে। যদিও বাইরে থেকে বলছে এগুলো পরিবেশগত গবেষণার জন্য, কিন্তু বাস্তবে এই জাহাজগুলো ভারতের প্রতিটি পদক্ষেপ নজরে রাখার চেষ্টা করছে। দেখা যাচ্ছে চীনের কিছু জাহাজ ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর দিকে এগোচ্ছে, যাতে ভারত যদি কোনো বড় মিসাইল পরীক্ষা করে সেটা তারা কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে। ভারত ইতিমধ্যে একটি বড় এলাকা নো ফ্লাই জোন ঘোষণা করেছে, যা দেখে অনুমান করা হচ্ছে বড় কোনো সামরিক পরীক্ষা হতে পারে। এই পরিস্থিতিতে চীনও খুব সতর্ক হয়ে গেছে। একই সময় চীন নিজেদের দিক থেকেও বড় কিছু পরিকল্পনা করছে বলে মনে হচ্ছে। পূর্ব চীন সাগর এবং ইয়েলো সি অঞ্চলে দীর্ঘ সময়ের জন্য এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সাধারণ কোনো ঘটনা নয়। অনেকেই মনে করছেন এটা জাপান এবং দক্ষিণ কোরিয়াকে ঘিরে চাপ তৈরি করার একটা কৌশল হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন তাইওয়ান নিয়ে বড় কোনো পদক্ষেপের প্রস্তুতি চলছে। এই জায়গাতেই আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসে। শি জিনপিং এক বৈঠকে তাইওয়ানের একটি বিরোধী দলের নেত্রীর সঙ্গে দেখা করেছেন। এই নেত্রী কুওমিনক্যাং বা কেএমটি পার্টির সঙ্গে যুক্ত। এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত এমন স্তরের বৈঠক সহজে হয় না। এখানে বিশেষ নিরাপত্তা, বিশেষ আয়োজন সবকিছুই ছিল। এর মানে এই মিটিংয়ের পেছনে বড় কোনো কৌশল লুকিয়ে থাকতে পারে। এই বৈঠকে স্পষ্টভাবে বলা হয়েছে চীন কখনোই তাইওয়ানের স্বাধীনতা মেনে নেবে না, কিন্তু একই সঙ্গে বিরোধী নেত্রী শান্তির বার্তা দিয়েছেন। ফলে একটা প্রশ্ন তৈরি হয়েছে, চীন কি শান্তির পথে এগোচ্ছে, নাকি এর আড়ালে অন্য কোনো বড় পরিকল্পনা চলছে? অনেকেই মনে করছেন তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছে চীন। এই পুরো পরিস্থিতি খুব ভালোভাবে বুঝছে আমেরিকা। একদিকে তাদের ইরানের সঙ্গে সংঘর্ষ হয়েছে, যার ফলে তাদের অস্ত্রভাণ্ডার কিছুটা কমে গেছে। অন্যদিকে চীনের ক্রমবর্ধমান শক্তি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই দুই দিক সামাল দিতে গেলে তাদের এমন একজন শক্তিশালী অংশীদার দরকার, যে শুধু সামরিকভাবে নয়, উৎপাদন ক্ষেত্রেও সাহায্য করতে পারে। এই কারণেই এখন ভারতের গুরুত্ব বেড়ে গেছে। আমেরিকা চাইছে ভারতে বড় আকারের ডিফেন্স প্রোডাকশন হাব তৈরি হোক, যাতে শুধু ভারতের জন্য নয়, আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলোর জন্য এখান থেকে অস্ত্র এবং গোলাবারুদ তৈরি করা যায়। এতে একদিকে খরচ কমবে, অন্যদিকে দ্রুত সরবরাহ সম্ভব হবে। এই পুরো চিত্রটা দেখলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, এখন আর শুধু বন্ধুত্ব বা শত্রুতার প্রশ্ন নয়, বরং স্বার্থই সবকিছু নির্ধারণ করছে। আমেরিকা বুঝে গেছে এশিয়ায় নিজেদের প্রভাব বজায় রাখতে হলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা ছাড়া তাদের কোনো বিকল্প নেই। আর সেই কারণেই কোয়াড আবার গুরুত্ব পাচ্ছে।
সব মিলিয়ে বলা যায় এখন যে ঘটনাগুলো আমরা দেখছি সেগুলো শুধু আজকের জন্য নয়, বরং আগামী কয়েক বছরের রাজনীতির দিক নির্ধারণ করবে। ভারত, আমেরিকা, চীন এই তিনটি দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে সেটাই ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির মূল কেন্দ্র হয়ে উঠছে। আর এই পরিস্থিতিতে ভারতের অবস্থান ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে, যা আমেরিকাকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন এমন একটা পরিবর্তন দেখা যাচ্ছে যেটা আগের চিত্রের থেকে একেবারেই আলাদা। যেখানে কিছুদিন আগেও সম্পর্কের মধ্যে টানাপোড়েন ছিল, সেখানে এখন নতুন করে সমীকরণ তৈরি হতে শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের পর পুরো জিওপলিটিক্যাল খেলার দিকটাই যেন ঘুরে গেছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ছে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ওপর। নতুন সরকার গঠনের পর বাংলাদেশ থেকে প্রথম বড় কূটনৈতিক সফর হয়েছে ভারতে, আর এই সফরটা মোটেই সাধারণ ছিল না। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান সরাসরি নিউদিল্লি গিয়ে ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই বৈঠকে শুধু সম্পর্ক ভালো রাখার কথা হয়নি, বরং ভবিষ্যতে দুই দেশ কিভাবে একসঙ্গে কাজ করবে সেই বড় দিকগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এখান থেকেই স্পষ্ট হয়ে যায় দুই দেশ আবার নতুনভাবে নিজেদের সম্পর্ককে গুছিয়ে নিতে চাইছে। এই সফরের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের বিদেশমন্ত্রী শুধু একজন মন্ত্রীর সঙ্গে দেখা করে থেমে থাকেননি। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করেন। এখন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন কোনো দেশের বিদেশমন্ত্রী একসঙ্গে নিরাপত্তা ও জ্বালানি এই দুই সেক্টরের সঙ্গে আলোচনা করেন, তখন বুঝতে হবে বিষয়টা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং বড় কোনো কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত। এরপর ঢাকায় আরেকটা বড় সংকেত দেখা যায়। বাংলাদেশে ভারতের উচ্চায়ুক্ত প্রণয় বর্মা বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা AKM ইসলামের সঙ্গে বৈঠক করেন। এই আলোচনায় নিরাপত্তা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো বিষয় উঠে আসে। সাধারণভাবে এই ধরনের আলোচনা তখনই হয় যখন দুই দেশ ভবিষ্যতে বড় কোনো প্রতিরক্ষা সহযোগিতার দিকে এগোতে চায়। এই পুরো পরিস্থিতিতে আবার সামনে আনা হয়েছে বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ 1971-এর প্রসঙ্গ। এই ইতিহাসের কথা তুলে ধরে একটা বার্তা দেওয়া হয়েছে, অতীতের মতোই দুই দেশ আবার একসঙ্গে দাঁড়াতে পারে। এটা শুধু অতীতের স্মৃতি নয়, বরং বর্তমানের জন্য একটি কৌশলগত বার্তা। এখন যদি এই পুরো পরিবর্তনের কারণটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে আগের সময় কিছু ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু নতুন সরকার আসার পর সেই অবস্থান থেকে সরে এসে এখন আবার সম্পর্ক উন্নত করার চেষ্টা শুরু হয়েছে। নতুন নেতৃত্ব ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখাচ্ছে, যেটা পুরো পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যাচ্ছে। এই সম্পর্ক যদি ভবিষ্যতে আরও গভীর হয় এবং প্রতিরক্ষা সহযোগিতায় পৌঁছায়, তাহলে এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানের ওপর। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব যদি বাংলাদেশ পর্যন্ত আরও শক্তভাবে পৌঁছে যায়, তাহলে পাকিস্তানের কৌশলগত অবস্থান অনেকটাই চাপে পড়ে যেতে পারে। একইভাবে চীনের জন্যও এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে চীন বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করেছে এবং সামরিক সম্পর্কেও গড়ে তুলেছে। কিন্তু এখন যদি বাংলাদেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করে, তাহলে সেই প্রভাবের একটা অংশ কমে যেতে পারে এবং ইন্ডো প্যাসিফিক অঞ্চলে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সব মিলিয়ে এখন যে চিত্রটা সামনে আসছে সেটা খুব পরিষ্কার। ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে, বাংলাদেশ ভারসাম্য রেখে নিজের অবস্থান শক্ত করতে চাইছে, পাকিস্তান নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা করছে, আর চীন তার প্রভাব বজায় রাখতে চাইছে। এই পুরো খেলায় বাংলাদেশ এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। সবশেষে বলা যায়, বাংলাদেশে নতুন সরকারের আগমনের পর শুধু দেশের ভেতরের রাজনীতি নয়, বরং পুরো অঞ্চলের শক্তির সমীকরণই বদলে যেতে শুরু করেছে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা যদি একইভাবে এগিয়ে যায়, তাহলে দক্ষিণ এশিয়ায় একেবারে নতুন এক শক্তির ভারসাম্য তৈরি হতে পারে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশ।